আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান দাবি করেছে ইসরায়েলের প্রভাব ও সমর্থনে যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছিল তার ৫ মাস পরও ওয়াশিংটন কৌশলগতভাবে আটকে আছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তেহরানের মতে যুক্তরাষ্ট্র এখন সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই চাপে রয়েছে এবং শেষ পর্যন্ত এই সংঘাতের মূল্য তাকে দিতেই হবে। ইরানি কর্মকর্তারা বলেন যুক্তরাষ্ট্র এখনও ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা বন্ধ রেখেছে। এর ফলে তেহরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান স্থগিত রেখেছে। প্রায় ২ সপ্তাহ ধরে চলা তীব্র বিমান হামলা ও পাল্টাপাল্টি উত্তেজনার পর উভয় পক্ষের মধ্যে আপাতত সরাসরি সংঘর্ষ কমেছে বলে ইরান দাবি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমে প্রকাশিত সেই সব প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হয়েছিল দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের কারণে মার্কিন বাহিনীর গোলাবারুদের মজুদ কমে এসেছে। ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের অস্ত্র গোলাবারুদের ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ এবং সামরিক প্রয়োজনের তুলনায় তা অনেক বেশি। তিনি দাবি করেন মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং দেশটি প্রয়োজন হলে আরও দীর্ঘ সময় অভিযান পরিচালনা করতে সক্ষম। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টে বক্তব্যে স্পষ্ট উভয় দেশই নিজেদের অবস্থানকে শক্তিশালী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তেহরান মনে করছে যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পায়নি এবং কৌশলগতভাবে চাপের মুখে রয়েছে। বিপরীতে ওয়াশিংটন বলছে তাদের সামরিক সক্ষমতা অটুট রয়েছে এবং অস্ত্রভাণ্ডার নিয়ে যে উদ্বেগ তৈরি করা হচ্ছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়ে গেছে। যদিও সরাসরি হামলার মাত্রা কিছুটা কমেছে, তবুও উভয় পক্ষের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি এবং ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হবে। যুক্তরাষ্ট্র সফরের আগে নেতানিয়াহু জানান নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বিরোধিতা সত্ত্বেও তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পরিকল্পনা বজায় রেখেছেন। তিনি অভিযোগ করেন মামদানি তার বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দিচ্ছেন। সম্প্রতি মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করেন এবং তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরকালে গ্রেফতার হবেন না। ট্রাম্পের এই মন্তব্যকে নেতানিয়াহুর প্রতি ওয়াশিংটনের রাজনৈতিক সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা উপত্যকায় সংঘটিত বলে অভিযোগ করা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং আইসিসির এখতিয়ারও স্বীকার করে না। এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর ওয়াশিংটন সফর এবং জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণের পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকরের দাবি উঠছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য সমর্থন জানানো হচ্ছে। ফলে সফরটি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, গাজা যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যুদ্ধ কিংবা শান্তির সময় কখন হবে তা যুক্তরাষ্ট্রকে নির্ধারণ করতে দেয়া হবে না। সোমবার তেহরানের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন ইরান তার জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় যতদিন প্রয়োজন ততদিন আত্মরক্ষা চালিয়ে যাবে এবং কূটনীতিকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে। বাঘাই দাবি করেন ইরানকে দ্রুত পরাজিত করে আত্মসমর্পণে বাধ্য করার যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল করেছিল ৫ মাস পরও তারা নিজেদের তৈরি সংকটে আটকে রয়েছে। তার ভাষায় এটি যুদ্ধ পরিচালনার সক্ষমতার নয় বরং নিজেদের সৃষ্ট পরিস্থিতিতে সংগ্রাম করার প্রমাণ। তিনি আরও অভিযোগ করেন পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র আবারও কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন ইরানের জাতীয় স্বার্থই সব সিদ্ধান্তের মূল ভিত্তি। এসব সিদ্ধান্ত একটি নির্দিষ্ট ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দেশের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের অংশগ্রহণে নেওয়া হয়। তাই বাইরের কোনো শক্তি ইরানের নীতি নির্ধারণ করতে পারবে না। হরমুজ প্রণালী প্রসঙ্গে বাঘাই জানান
প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের আলোচনা ইতিবাচক হয়েছে এবং প্রণালীটি এখনও বন্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইউক্রেনের সাম্প্রতিক হামলায় একটি ইরানি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়া এবং কয়েকজন ইরানি নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায়ও কঠোর প্রতিক্রিয়া জানান তিনি। বাঘাই বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার দাবি, ইউক্রেনকে ঘটনার জবাবদিহি করতে হবে এবং এই পদক্ষেপের পরিণতি এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইরান কোনো পক্ষ নয়, তবে ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। ইরানের সঙ্গে যুদ্ধে হতাহত মার্কিন সেনা সদস্যদের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগের মুখে গতকাল রোববার হতাহতের তথ্য প্রকাশের পদ্ধতিতে পরিবর্তন এনেছে পেন্টাগন। একই সঙ্গে তারা বলেছে, চলতি মাসে আহত সেনা সদস্যের সংখ্যা আগের হিসেবে যা বলা হয়েছিল তার চেয়ে বেশি। 7 জুলাই থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি ভাঙতে শুরু করে এবং লড়াই আবার তীব্র হয়। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নতুন পদ্ধতির আওতায় 7 জুলাই পরবর্তী হতাহতের তথ্য আর ইরান যুদ্ধের মূল তালিকায় রাখা হচ্ছে না। এর বদলে সেগুলো বিদেশে পরিচালিত সামরিক অভিযানে হতাহতের তথ্য শিরোনামে আলাদা একটি ওয়েব পেজে প্রকাশ করা হচ্ছে। এতে যুদ্ধে মোট কতজন মার্কিন সেনা হতাহত হয়েছেন তা জানতে এখন 2টি আলাদা ওয়েব পেজের তথ্য যোগ করতে হচ্ছে। নতুন ব্যবস্থার আওতায় পেন্টাগনের তথ্য ভান্ডার ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেমে গত সপ্তাহান্তে ইরান যুদ্ধে নিহত 4 মার্কিন সেনার তথ্য আবারও যুক্ত করেছে। সম্প্রতি ওয়েবসাইট থেকে 4 সেনা নিহত হওয়ার তথ্য বাদ দেওয়া হয়েছিল, তবে এবার এই 4 সেনার মৃত্যুর তথ্য মূল তালিকায় নয়, আলাদা একটি বিভাগে রাখা হয়েছে। এই বিষয়ে পেন্টাগন কোনো ব্যাখ্যাও দেয়নি। এই পরিবর্তনের কারণে 7 জুলাইয়ের পর আহত সেনা সদস্যের সংখ্যা পেন্টাগনের আগের প্রকাশিত হিসাবের তুলনায় 142 জন বেড়েছে। হালনাগাদ তথ্য অনুযায়ী 7 জুলাই থেকে আহত মার্কিন সেনা সদস্যের সরকারি সংখ্যা এখন 207, আর 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট আহত হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে 624 জনে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে নিহত মার্কিন সেনা সদস্যের মোট সংখ্যা 18 বলে উল্লেখ করা হয়েছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার। দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ অঞ্চলের আলী আল তাহের হাইটসের উপকণ্ঠে সোমবার ভোরে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েল ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। বারাশিত ও কাফর তিবনিত এলাকায় বিস্ফোরণের পাশাপাশি মনসুরি ও মাজদাল জোনের আশপাশে বিমান হামলার ঘটনাও ঘটেছে। গত 2রা মার্চ হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতিক্রিয়া, 2024 সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্বের প্রতিবাদে সামরিক অভিযান শুরু করে। পরবর্তীতে 8 এপ্রিল ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর হয়। তেহরান ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় লেবাননে ইসরায়েলি হামলা বন্ধকে অন্যতম প্রধান শর্ত হিসেবে উপস্থাপন করেছিল। তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রাখে, যা চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে 17 জুলাই স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে সংঘর্ষ বন্ধের কথা উল্লেখ থাকলেও ইসরায়েল তা পুরোপুরি মেনে চলেনি বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে 26 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল একটি কাঠামোগত চুক্তিতে সই করে। এতে ধাপে ধাপে লেবাননের দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হলেও প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। সেনা প্রত্যাহারকে লেবাননের সেনাবাহিনীর নিরাপত্তা দায়িত্ব গ্রহণ এবং হিজবুল্লাহ সহ সশস্ত্র গোষ্ঠীগুলো নিরস্ত্রীকরণের সঙ্গে যুক্ত করা হয়েছে। হিজবুল্লাহ ও লেবাননের আমাল আন্দোলন এই চুক্তি প্রত্যাখ্যান করে দাবি করেছে এটি দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্বকে বৈধতা দেয় এবং লেবাননের জাতীয় স্বার্থের পরিপন্থী। এদিকে যুক্তরাষ্ট্র সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আবারও লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখায় চুক্তির পূর্ণ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা।
বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।